This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বাংলার কত তারিখ বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন, আমি তাও বলি আজ ৩রা অগ্রহায়ণ। আর অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ যাই বলি না কেন, সেই মাস মানে বিয়ের মাস, মানে অনেক বিয়ের ঘটনা ঘটে, বিয়ের সানাই বেজে ওঠে। আপনিও নিশ্চয়ই ইতিমধ্যে বেশ কয়েকটা নিমন্ত্রণ পেয়ে গিয়েছেন। এই বিয়ের মরশুমে মধ্যবিত্তদের বড়সড় স্বস্তি দেয় সোনার দাম। সে সোনার দামে পতন দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রেই এটা স্বস্তির খবর। এই সময় দাঁড়িয়েও আজকের দিনে দাঁড়িয়ে 10 গ্রাম গয়না সোনা যেটাকে বলা হয়, সেই গয়না সোনার দাম ৭০,৬৫০। কিছুটা হলেও স্বস্তি। কেন বললাম? তার কারণ গত মাসে যেই দাম ছিল ৮০,০০০ ছাড়িয়ে গিয়েছিল, সেটা কমাতে অনেকের স্বস্তি। বিনিয়োগ উপদেষ্টারা কি বলছেন? বিনিয়োগ উপদেষ্টারা বলছেন যে সোনায় বিনিয়োগ করা বেশ সিকিওর, বেশ নিরাপদ। কাজেই উৎসবই হোক বা বিনিয়োগ, সোনার চাহিদা সবসময় ঊর্ধ্বমুখী থাকে। এ কথা আর আমার আপনার বলার অপেক্ষা থাকে না। শুধু আমার আপনার নয়, এক্ষেত্রে আরও এক বিষয়ের কথা বলবো, আরও বেশ কয়েকজন মানুষেরই কথা বলবো যাদেরকে বলা হয় দুষ্কৃতী, তাদের কাছেও এটা খবর। সোনা বেশ লোভনীয়, এই পরিপ্রেক্ষিতটা সময়টাও তাদের কাছে বেশ লোভনীয়। তারা সময়ের সদ্ব্যবহার করতে পারেন। গত কয়েক বছরে এ রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা আরও একবার আমি এই মুহূর্তে যেটা আপনাদের বললাম সেটাকে প্রমাণ করছে, আর বলার অপেক্ষা রাখে না। এই চলতি বছরে নদিয়ার রানাঘাট, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ডাকাতির ঘটনা ঘটে। রানীগঞ্জে ডাকাতিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে। এতটাই বাড়বাড়ন্তাও, এতটাই তারা বেপরোয়া। গত রোববার খাস কলকাতায় আপনারা জানেন মুকুন্দপুরে দিনে দুপুরে ক্রেতা সেজে দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা হয়। দোকানদার বাধা দিলে, দোকান মালিক বাধা দিলে তাকে কোপ দেওয়া হয়, তার হাসপাতালে চিকিৎসা চলে, তার বেশ কিছু সেলাই পড়ে ঘাড়ে মাথায়। স্বাভাবিকভাবে বিয়ের মরশুমের মধ্যে এমন ঘটনায় সোনার ব্যবসায়ীরা আতঙ্কিত, ক্রেতারা তো আতঙ্কিত হবেই। সে কথা আর নতুন করে কি বলবো, দেখুন একবার। রবিবার কলকাতার বুকে দিনের আলোয় মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। জনবহুল এলাকায় ডাকাতির ঘটনায় চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা। বিয়ের মরশুমে সোনার গয়না কেনাবেচা স্বাভাবিকভাবেই বেশি হবে, সেখানে ফের প্রশ্নের মুখে সোনার দোকানের নিরাপত্তা। খুব চিন্তার বিষয়। রাত্রি 8:30 9টার পর তো কোনো পুলিশই থাকে না এখানে। এখন কোনো যদি বিপদ হয় কেউ আটকাতে পারবে না। গত বছর সেপ্টেম্বরে নদিয়া পুরুলিয়ায় পরপর ডাকাতির ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় স্বর্ণ ব্যবসায়ী মহল। এরপরই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সোনার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। তখনই সিদ্ধান্ত হয়েছিল দোকানে দোকানে প্যানিক বাটন বসানো হবে। পুলিশ স্বর্ণ ব্যবসায়ী কমিটির সদস্যদের নিয়ে কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। বড় দোকানের ক্ষেত্রে দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে। দোকানগুলির বাইরে ও ভিতরে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হবে। সেই বৈঠকের নিরিখে এখনো পর্যন্ত কি কি কাজ হয়েছে? আমরা কিছুই যে প্যানিক বাটন যে কমিটি ফর্ম করার কথা ছিল এবং রাজ্যব্যাপী একটা জুয়েলার্সদের নিয়ে একটা কম্বিনেশন টিম করার কথা ছিল, সেসব কিছুই হয়নি। বারবার ব্যবসায়ী কমিটি প্যানিক বাটনের কথা বলছে। প্যানিক বাটন কি, তা কাজ কিভাবে করবে? আমাদের প্রত্যেকের দোকানেই ইনসাইড ক্যামেরা আছে এবং আমরা বলে বলে আউটসাইড ক্যামেরাও বহু দোকানে ফিট করা আছে। তারা যদি দেখতে পারে এই অঞ্চলে ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে তারা সেই প্যানিক বটনটাকে অ্যালার্ট করে দেবে লালবাজার কিংবা লোকাল থানার সঙ্গে। সেই রকমভাবে আমরা সিস্টেম করব। একটা সাইরেন যদি এলাকাতে বাজে, স্বভাবত কারণেই নট অনলি দোকানদার, এলাকার মানুষও বেরিয়ে আসতে এবং প্রতিরোধ করতে সক্ষম। মুকুন্দপুরের ডাকাতির চেষ্টার ঘটনার তদন্তে উঠে এসেছে ধৃত দীপঙ্কর পাল, ত্রিপুরার বাসিন্দা। কলকাতায় নামী বেসরকারি হাসপাতালে কাজ করেন। শেয়ার বাজারে টাকা খাটাতে গিয়ে তার বিপুল ক্ষতি হয়। তারপরে সোনার দোকানে ডাকাতির ছক কষেন। দাগি অপরাধী নন, এমন লোকজনও জড়িয়ে পড়ছে অপরাধমূলক কাজে, যা আরও ভয় ধরাচ্ছে সোনার ব্যবসায়ীদের। তাই নিজেদের উদ্যোগেই এবার সোনার হাব সোনাপট্টির দোকানে দোকানে প্যানিক বাটন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে ব্যবসায়ী কমিটি। তবে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া এই সিস্টেম পুরোপুরি কার্যকর হবে না।
একটা জিনিস জানতে হবে, আমরা কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ কালেক্টর, আমরা জিএসটি সংগ্রহ করি, একটা ব্যাপক জিএসটি সরকারকে, দুটো সরকারকে আমরা দিয়ে থাকি। স্বভাবত কারণ নিরাপত্তা তো প্রথম বিষয়। প্রাক্তন পুলিশ কর্তার মতে দোকানের বাইরে ও ভিতরে এমন জায়গায় সিসি ক্যামেরা বসাতে হবে দুষ্কৃতীদের সহজেই যাতে চিহ্নিত করা যায়। প্রিভেনশন এবং ডিটেকশন দুয়ের উপরই সমান জোর দেওয়ার পরামর্শ প্রাক্তন পুলিশ কর্তার। সংকুলন, ফোর্স সংকুলন একটু কম আছে, এটা তো মানতেই হবে। প্রতি লাখে 97 জন মতন পুলিশ অফিসার আছে, পুলিশম্যান। কি আমাদের পুলিশ সংখ্যা কম বলে কি সোনার দোকান আর ব্যাংকে এগুলোতে রাহাজানি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে? তা তো নয়। এগুলোকে পুলিশ অফিসার যা আমাদের স্ট্রেংথ আছে তার মধ্য থেকেই করতে হবে। এর ফোন নাম্বারগুলো যদি কভার করা থাকে এবং প্রতিটা রাউন্ডের সময় যদি কভার করা যায় এবং তাদের সাথে একটা মিটিং করানো, ওদের মানসিক একটা শক্তি দেওয়া, ঠিক আছে, এগুলো করলে আমার মনে হয় অনেকটা বেশি প্রপোর্শনেট হবে। বারবার আশ্বাস মিললেও কার্যত তা কোনো কাজ হয়নি। তাই এবার স্বর্ণ ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের উদ্যোগে যেমন তৈরি করছেন প্যানিক বাটন, ঠিক তেমনভাবেই নিজেরা নিজেদের পাশে দাঁড়িয়ে কার্যত যাতে কোনো বিপদ না হয় তার জন্য তারা তৈরি থাকছেন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। অতীতে বা সম্প্রতি সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছে তার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বিহারের অপরাধীদের কানেকশন পাওয়া যাচ্ছে। চলতি বছর জুন মাসে হাওড়ার ডোমজুড়ের সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটে সেখানে বিহারের সমস্তিপুরের এক মহিলাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ, যে কারণে বিহার কানেকশনটা প্রকট হচ্ছে। যিনি চাচি নামে অপরাধ জগতে পরিচিত। তবে এ রাজ্যে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে যার নাম বারবার সামনে এসেছে সে হলো বিহারের কুখ্যাত গ্যাংস্টার, আপনাদের অনেকেই তার নাম মনে আছে, সুবোধ সিং। জেল থেকে নিখুঁত অপারেশন চালিয়ে কিভাবে একের পর এক এই কাণ্ড ঘটিয়েছে সুবোধ, দেখুন তার মাস্টার প্ল্যান। রানাঘাট, পুরুলিয়া, শক্তিগড়, ব্যারাকপুর, রানীগঞ্জ, ডুমুরজলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। গত কয়েক বছরে সোনার দোকানে ডাকাতি ছাড়াও আরও দুটি বিষয় বড্ড বেশি মাথাচাড়া দিয়েছে: অপহরণ এবং শুট আউট। খুল্লা চলছে অপারেশন। কথায় বলে অনেক ঘটনারই একটা ঘটনা প্রবাহ থাকে, খুন, অপহরণ বা সোনার দোকানের ডাকাতি। তিন ক্ষেত্রেই দুটো কমন ফ্যাক্টর: বিহার যোগ এবং বাংলা সেফ করিডোর। মাঝে মাঝেই বাংলায় মুঙ্গেরের আর্মস সাপ্লাইয়ের ঘটনা উঠে আসে। দেশি বন্দুকের কারিগরেরা বাংলায় এসে কারখানায় বন্দুক বানাচ্ছে এমন খবরও শোনা যায় মাঝে মাঝে। তবে সব কিছুকে আপাতত ছাপিয়ে যাচ্ছে একটা বড় নেটওয়ার্ক। উঠে আসছে এক সুবোধের নাম। ডাকাত সুবোধ 2018 থেকে জেলে রয়েছে। গ্রেপ্তারের সময়ও 15 কেজি সোনা ছিল সুবোধের কাছে। 6 বছর ধরে জেলে থাকলেও সুবোধ সমানভাবে সক্রিয়। বাংলায় যাবতীয় ডাকাতির ছক সুবোধের নেটওয়ার্কেই চলছে। বাংলায় ঢুকে ডাকাতি করে বিহারে চলে যাওয়ার ছক অত্যন্ত নিপুণ। যারা অপারেশনে যুক্ত থাকে তারা জানে না কে প্ল্যান করছে। বাংলায় ডাকাতি করা সোনা নেপালের চোর বাজারে বিক্রি হয়। নেপালে সেই সোনা গলিয়ে আন্তর্জাতিক বাজারে চলে যায়। গোটা অপারেশনের জন্য বাংলাকেই টার্গেট করেছে অপরাধীরা। যা জানা যাচ্ছে তাতে গত 5 বছরে 7 রাজ্যে 105 কোটি টাকা মূল্যের সোনা ডাকাতি করেছে এই গ্যাং। আরও মজার কথা, ডানলপের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় রাজ্যে সিআইডি জেরাও করেছিল সুবোধ সিংকে, কিন্তু কোনো লিঙ্ক পাওয়া যায়নি। প্রশ্নটা এখানেই, খুন, অপহরণ বা ডাকাতি, পড়শি রাজ্যের অপরাধীরা কি বাংলাকে সেফ জোন ভেবে ফেলছে? ইন্টেলিজেন্স এবং প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশনের অভাবেই কি বাংলা ক্রমশ অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে?